চব্বিশের ভোটে আপকি বার 400 পার এর স্লোগান ব্যর্থ হওয়ার পর তার কৌশল বদলেছে। এবার আঞ্চলিক দলগুলোকে খতম করতে মরিয়া আরএসএস এর থিঙ্ক ট্যাঙ্কাররা। তৃণমূল, আপ, ডিএমকে, এনসিপি, শিবসেনা, নীতিশ, লালু এবং বাম শক্তি কেউই আজ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার অবস্থায় নেই। এই কঠিন সময় কংগ্রেসের পুনর্জীবনী পারে এদেশের গণতন্ত্র, বহুত্ববাদ ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি অটুট রাখতে। জাতীয় স্তরে কংগ্রেসের তেমন কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না ইন্দিরার জরুরি অবস্থা জারির আগে পর্যন্ত। স্বীকৃত রাজনৈতিক দলের সংখ্যাও ছিল সীমিত। জরুরি অবস্থার পর থেকেই দেশে দ্রুত বিরোধী রাজনীতির ঢক্কানিনাদ শুরু হলেও বিজেপি মাথা তোলার আগে পর্যন্ত কংগ্রেসকে তুল্যমূল্য চ্যালেঞ্জ জানাতে বারবার ব্যর্থ হয়েছে বিরোধীরা। ৭৭-এ ইন্দিরাজিকে হারিয়ে জনতা সরকার পুরো 5 বছর স্থায়ী হয়নি। নাটকীয় প্রত্যাবর্তন হয় ইন্দিরা জামানা। 2004 সালে বাজপেয়ী জামানার নাটকীয় সমাপ্তিও ফের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জামানারই সূচনা করে 10 বছরের জন্য। ব্যাস, তারপরেই জোট সরকারকে বিদায় দিয়ে আবার একদলীয় সরকারের যাত্রা শুরু হয়। নরেন্দ্র মোদী গত 12 বছরের শাসনে দেশে অনেক বদল এনেছেন। রাজনৈতিক মানচিত্র বদলেছেন, বেকার বেড়েছে, বেকারত্ব রেকর্ড করেছে, স্নাতকদের মাত্র 7% স্থায়ী চাকরি করে আজ, দ্রব্যমূল্য বৃদ্ধি গরিবের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, 1 দশক আগের নোট বাতিলের ক্ষত মেরামত হয়নি এখনও, জিএসটি ছোট ছোট ব্যবসায়ীর জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। 12 বছরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে 44 এবং 73% বেড়েছে। গত 1 মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি অর্থনীতিকে বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। $1 মূল্য গতকাল পর্যন্ত 95 টাকা পেরিয়ে 96 টাকার আশেপাশে ঘুরপাক খেয়েছে। আশঙ্কা শীঘ্রই তা 100 ছাড়াবে। তাহলে দেশজুড়ে নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএসের এই অপ্রতিরোধ্য জয়যাত্রার পিছনের রসায়নটা কি? সংগঠিত আরএসএসের নেতৃত্বে বিরোধী শক্তিকে বিনাশ করা কিংবা বিভক্ত করে রাখা? নিঃসন্দেহে স্বাধীনতার পর যেমন কংগ্রেসকে চ্যালেঞ্জ করার তেমন কেউ ছিল না, তেমনি অমিত শাহরা একের পর এক বিরোধীদেরকে ভেঙে কিংবা পর্যুদস্ত করে গেরুয়া জয়যাত্রা অব্যাহত রেখেছে। আর ডবল ইঞ্জিন সরকার, মণিপুর জ্বলছে, অসমের রাজনীতি 10 বছর গেরুয়া শাসনের পরও শোচনীয়, ত্রিপুরায় বামেদের ওপর বেছে বেছে সন্ত্রাস নামিয়ে আনা ছাড়া আর কোনো উন্নয়নটা হয়েছে বলে দেখা যাচ্ছে না। ডবল ইঞ্জিনই মুশকিল আসান, এই তত্ত্ব কতটা গ্রহণযোগ্য তা ভবিষ্যতই বলবে। প্রথমটায় বিজেপির লক্ষ্য ছিল কংগ্রেসকে টুকরো টুকরো করে ভেঙে যত দ্রুত সম্ভব বেশি বেশি করে আঞ্চলিক দলগুলির সৃষ্টি করা। লক্ষ্য ছিল একটাই, কংগ্রেস মুক্ত ভারত গড়ে তোলা। আম আদমি পার্টি, তৃণমূল, এনসিপি, লালুর আরজেডি, নীতিশের সংযুক্ত জনতা দল, অখিলেশদের সমাজবাদী পার্টি, শিবসেনার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মতো দলগুলো এতদিন কংগ্রেসের ভোট ভেঙেই নিজেদের অস্তিত্ব জাহির করে এসেছে নির্বাচনী জনসভায়, নির্বাচনী রাজনীতিতে। ক্ষমতা দখলও করেছে একটি রাজ্য, বহু রাজ্যই কংগ্রেসের ভোট কমতে কমতে নেমে গেছে 10% নিচে। কিন্তু 24-এর ভোটে আপকি বার 400 পার এই স্লোগানে ব্যর্থ হওয়ার পর কৌশল বদলেছেন। এবার আঞ্চলিক দলগুলোকে খতম করতে মরিয়া আরএসএসের থিঙ্ক ট্যাঙ্কাররা। তৃণমূল, আম আদমি পার্টি, ডিএমকে, এনসিপি, শিবসেনা, নীতিশ, লালু এবং বাম শক্তি কেউই আজ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার অবস্থায় নেই। এই কঠিন সময় একমাত্র কংগ্রেসের পুনরুজ্জীবনই পারে এদেশে গণতন্ত্র, বহুত্ববাদ ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিকে অটুট করতে। বাংলায় বিপর্যয়ের পর তৃণমূল ছাড়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাবে হারলেও আপ ছাড়ার স্রোত গেরুয়ামুখী হয়েছে।
অখিলেশ হারলেই তাই যারা ছাড়ছেন তারা কেউ মানুষের স্বার্থে উন্নয়নের যজ্ঞে সামিল হতে দল ছাড়ছেন। অতি বড় মূর্খ তা আজ বিশ্বাস করবেন না। এই দলত্যাগ গরিবের স্বার্থে নয়, দেশের জন্যও নয়, স্রেফ পিঠ বাঁচাতে। কেউ কেউ হয়তো অতর্কিত ছুটে আসা পচা ডিম থেকে বাঁচতে এ পথ বেছে নিয়েছেন, আবার কেউ নিজেদের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে। গত ৪ঠা মে দুপুরের পর যারা গেরুয়া পতাকা হাতে তুলে তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে, জোড়া ফুল নেতাদের মেরেছে, তারাও কিন্তু দুর্নীতি বন্ধে ওই কাজ করেননি। করেছেন নিজেদের আগমার্কা গেরুয়া প্রমাণ করতে, যাতে অটো চালাতে, রাস্তায় দোকান নিতে, বালি সিমেন্টের কারবার চালাতে, এগরোল বেচতে অসুবিধা না হয়। ভালো তৃণমূল না খারাপ তৃণমূল তার হিসাব কষেছেন কতজন। ক্ষমতার চারপাশে ঘুরঘুর করার নেশা এতই করা যে ঘর বন্ধ করলেও কুছ পরোয়া নেই। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাসভবনে দিনে রাত্রে চলছে বাংলার এমপিদের নরক গুলজার। এটাও নিঃসন্দেহে নরেন্দ্র মোদীর সাফল্যের তালিকার নতুন পালক। অপারেশন লোটাস। প্রধানমন্ত্রী হিসাবে টানা ১২ বছর কার্যকাল পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। এই দীর্ঘ শাসনকালে তার সরকার দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন বলে দাবি করেন। ১৪ সালেও দেশে ৭৪টি বিমানবন্দর ছিল, ১২ বছরে তা বেড়ে হয়েছে ১৫০টি। দ্রুত এক শহর থেকে অন্য শহরে যেতে ১৬৪টি দ্রুতগামী বন্দে ভারত ট্রেন চালু হয়েছে। ৫০,০০০ কিলোমিটার নতুন জাতীয় সড়ক তৈরি হয়েছে। বিগত ১২ বছরে ভারতের শাসন ব্যবস্থায় এক বিশাল রূপান্তর ঘটেছে। দরিদ্র ও বঞ্চিতদের কল্যাণ হলে এবং বেসরকারি অনুদান একেবারে শেষ প্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছে গেলে মানুষ তাকে মনে রাখবে। এই সময়কালে জনধন যোজনার অধীনে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সংখ্যা প্রায় ৪০ কোটির গণ্ডি পার করেছে বলে সরকারের দাবি। কিন্তু ওই অ্যাকাউন্টে কত টাকা জমা পড়ছে নাকি প্রান্তিক গরিব মানুষের তা ভাড়া দিচ্ছে জঙ্গিদের? সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিডি মাধ্যমে সরাসরি জনগণের অ্যাকাউন্টে মোট ৩৪ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, যা সরকারি ব্যবস্থার স্বচ্ছতা বাড়িয়েছে। প্রায় ২.৭ লক্ষ কোটি টাকা সাশ্রয় করেছে। কিন্তু মোদিজির ফ্ল্যাগশিপ প্রকল্পে উজ্জ্বলা রান্নার গ্যাস যোজনার বছরে ১২টি সিলিন্ডারের কোটা হঠাৎ কমিয়ে ৪টি করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সম্পূর্ণ গরিব বিরোধী। কী করে জনস্বার্থে চলা একটি সরকার একাজ করতে পারল আমাদের হয়তো জানা নেই। বিজেপি বিগত ২৪ সালের ভোটে বুঝেছে আঞ্চলিক দলগুলোর বাড়ান্তর জন্যই একক গরিষ্ঠতা হাত ফসকে গিয়েছে। আপকি বার ৪০০ পারের স্লোগানে থেমে গিয়েছে মাত্র ২৪০টি আসনে। উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণে সর্বত্র দলের প্রসার হলেও এখনও চন্দ্রবাবুর তেলুগু দেশম এবং জেডিইউর ক্র্যাচে চড়েই চলছে এই সরকার। এত সাফল্যর মধ্যেও নরেন্দ্র মোদীর জীবনে এটাই সবথেকে বড় কাটা। সারা গায়ে গৌরবের আতর মেখে ২৯শে সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি একক গরিষ্ঠতা পেলে তবেই দেশের মানুষ জিন্দাবাদ ধ্বনি দেবে, না হলে অগৌরবের যাত্রা শুরু হতে দেরি হবে না। ভারতবর্ষের মানুষ কিন্তু কোনো শাসককেই একতরফা বেশি দিন মেনে নেয়নি। গণতন্ত্র ও সংবিধানকে বাঁচিয়ে রাখতে শক্তিশালী বিরোধী পক্ষ সবচেয়ে জরুরি, সব দেশে সব কালেই। কোনো দল সেই ভূমিকা পালনে ব্যর্থ হলে আরশোলা ও খরগোশদের উৎপাত বাড়তে পারে। নরেন্দ্র মোদীর কাছে টানা ১২ বছর ক্ষমতায় ম্লান নেহরুর রেকর্ডও। নরেন্দ্র মোদীর গৌরব আকাশ ছুঁয়েছে, কিন্তু সাধারণ মানুষ কি তার কৃতিত্বে স্বস্তিতে আছেন? রুটি রুজির লড়াইয়ে তারা কি এক চুলো এগিয়েছেন? বিজেপির সর্বগ্রাসী প্রসারের এক দশককে নাকি কল কারখানায়, চাষের জমিতে পরিযায়ীদের লড়াই আরও কঠিন হয়েছে? চুক্তির চাকরিতে প্রাপ্য আদায়ে খেটে খাওয়া জীবন আজ দুর্বিষহ। কৃষি আইন
ব্যর্থ হয়ে প্রত্যাহিত। দেশের সর্বোচ্চ চাকরিদাতা রেল পর্যন্ত যে হারে বেসরকারীকরণের পথে হাঁটছে, তাতে যেই ভোটে জিতে ক্ষমতায় আসুক, গরিব মানুষের বেঁচে থাকার আগামী দিনে আরও কঠিন হতে চলেছে। স্টেশনে স্টেশনে হকার হটিয়ে এখন কর্পোরেট ফেরিওয়ালাদের রমরমা। রাজনীতির ওঠাপড়া কোনো একটি দলের নির্বাচনী ইতিহাসকে ভুলিয়ে দিতে পারে না, মুছে দিতে পারে না বহুত্ববাদের ঐতিহ্য। চারিদিকে আজ যতই কারা নাকারা আওয়াজ সপ্তমে চড়ুক, কংগ্রেস মুক্ত ভারত যেমন হয়নি, বেকার মুক্ত দেশ হবে না ভবিষ্যতে। এমনকি 2047 সালের বিকশিত ভারতেও না। আঞ্চলিক দলগুলোকে কোণঠাসা করে সহজে খতম করা যাবে না। গেরুয়া শক্তি মাত্র 40 দিন আগে শ্যামাপ্রসাদের বাংলা দখল করেছে, নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত সংঘ পরিবারের কাছে। জাতীয় রাজনীতিতে আরও একটি বিজেপি বিরোধী শক্তি মায় মমতার তৃণমূল কংগ্রেস গভীর অস্তিত্বের সংকটে রয়েছে। গদি হারিয়ে কোণঠাসা তামিলনাড়ুর ডিএমকেও। আগেই দিল্লি হারিয়ে দুর্বল হয়েছে আম আদমি পার্টি। এনসিপি ও শিবসেনা আজ মহারাষ্ট্রের রাজনীতিতে তাৎপর্যহীন। অখিলেশের ভবিষ্যতও আগামী বছরের উত্তরপ্রদেশের ভোটের ফলের ওপরে নির্ভর করছে। লালু ও নীতিশ দুজনেই ক্রমেই ক্ষয়িষ্ণু শক্তি হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইন্ডিয়া জোট ছত্রখান হওয়ার মুখে আবারও কংগ্রেস নির্ভর। মমতা ব্যানার্জি পর্যন্ত ছুটেছেন সোনিয়া গান্ধীর কাছে। বিগত 24-এর সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা দল হতে না পারার ধাক্কা কাটিয়ে নরেন্দ্র মোদীর সামনে সুসময় তো বটেই, প্রধানমন্ত্রিত্বের 12 বছর পূর্ণ করেই তিনি ক্ষান্ত হননি। সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর চেয়ারে টিকে থাকার রেকর্ডও তিনি স্পর্শ করেছেন। তার এই রথ ছুটছে 29-এর সাধারণ নির্বাচনের দিকেও। মধ্যিখানে রয়েছে এক দেশ এক নির্বাচন এবং মহিলা সংরক্ষণের আড়ালে ডিলিমিটেশন সংবিধান সংশোধনী বিল। বিদ্রোহী তৃণমূল ব্লকের 19 এবং ডিএমকের 22 জন এমপির যোগদান লোকসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে কিনা তা ভবিষ্যতই বলবে। তবে গত 1.5 মাসের অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক হলেও চ্যালেঞ্জও কম নয়। ক্ষোভ বেরোনোর সব মুখ বন্ধ করে দিলে বিস্ফোরণ অনিবার্য পরিণতি হয়ে দাঁড়াতে পারে। জওহরলাল নেহরু 4398 দিন, মোদিজিকে আজকে নিয়ে 4403 দিন পেরিয়ে নট আউট তিনি ব্যাটিং করে চলেছেন। প্রতিপক্ষ কংগ্রেসের দাবি এসআইআর এর মতো এটাও বিজেপির ভয়ঙ্কর ম্যানিপুলেশনেরই ফল। নেহরুজি এই পদে ছিলেন প্রকৃতপক্ষে 16 বছর 286 দিন। 1947 থেকে 52 প্রথম সাধারণ নির্বাচনের আগের 5 বছর হিসাব বেমালুম নাকি গায়েব করে দিয়েছে বিজেপি। তাদের ব্যাখ্যা, ওই সময় নেহরুজি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না, সেই কারণেই প্রথম 5 বছরের পরিসংখ্যান মানতে নারাজ গেরুয়া শিবির। নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর শাসনকালও একটানা নয়, স্পষ্ট দুটি ভাগে বিভক্ত। প্রথম দফায় 24শে জানুয়ারি 1966 থেকে 24শে মার্চ 1977 এবং দ্বিতীয় দফায় 1980 সালের 14ই জানুয়ারি থেকে 1984 সালের 31শে অক্টোবর বাসভবনে দেহরক্ষীর গুলিতে নিহত হওয়ার দিন পর্যন্তই ধরা হয়েছে। সেই হিসাব সামনে এনেই মোদিজির কৃতিত্বকে ছোট করে দেখাচ্ছে সোনিয়া গান্ধীর দল। তবে এটাও স্বীকার করতে হবে, নেহরুর আমলে ভারতের রাজনীতির সোনানাই ছিল এক মেরুর।